ইতিহাস সুলভ বা ঐতিহাসিক গল্প বা উপন্যাস পড়তে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। ইতিহাসের ছাত্র হোক বা না হোক বা বিভিন্ন বিষয়ের ছাত্রছাত্রীরা হলেও একটা ইতিহাসের গল্প শোনার ক্ষেত্রে কিন্তু একটা আমাদের টান দেখা যায় বা একটা আন্তরিকতা দেখা যায়। তাই ইতিহাসের গল্প বা উপন্যাসকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে যে সমস্ত কালজয়ী ঐতিহাসিক গল্প সমগ্র বা ঐতিহাসিক উপন্যাস সমগ্র গড়ে উঠেছে, সেগুলি কিন্তু বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীদের জন্য একেবারেই খুবই গুরুত্বপূর্ণ এবং শ্রুতিমধুর। এবং এই কারণেই আমি দেখেছি যে ছাত্রছাত্রীরা ইতিহাস সুলভ বা ইতিহাস কেন্দ্রিক বিভিন্ন গল্প উপন্যাস পড়তে খুব বেশি ভালোবাসে এবং পছন্দও করে। তাই আমি আজকে অনেক দিন পর একটি খুব সুন্দর ঐতিহাসিক উপন্যাস সমগ্র নিয়ে কিন্তু রিভিউ করতে চলে এলাম। ঐতিহাসিক উপন্যাস সমগ্র বললেই বা কানে শ্রুতিগোচর হলেই কিন্তু আমরা একটি নাম বুঝতে পারি বা মনে করতে পারি, সেটি হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস সমগ্র। কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছাড়াও অনেকেই কিন্তু ঐতিহাসিক বা ইতিহাসের গল্পগুলিকে নিয়ে বা ইতিহাসের কাহিনীগুলিকে উপজীব্য করে বিভিন্ন সাহিত্য রচনা করেছেন। আজকে আমরা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও একটি কালজয়ী সাহিত্যিকের নাম বলবো, এবং যিনি হলেন হেমেন্দ্র কুমার রায়। এবং আমরা হেমেন্দ্র কুমার রায়ের কথা শুনলেই আমাদের বিভিন্ন দৃশ্যপটে তার ঐতিহাসিক কাহিনী ছাড়াও রহস্য রোমাঞ্চ, ভূতের গল্প এবং কালজয়ী বিভিন্ন কিশোর সাহিত্যিক সমগ্রের কথা আমরা কিন্তু মনে মনে ভেবে নিই এবং আমাদের স্মৃতিপটে কিন্তু এগুলোই ভেসে ওঠে। এগুলি ছাড়াও হেমেন্দ্র কুমার রায় মহাশয়ের ঐতিহাসিক উপন্যাস রচনাতেও জুড়ি মেলা ভার। কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি হেমেন্দ্র কুমার রায়ের ঐতিহাসিক উপন্যাস সমগ্র বা গল্প সমগ্র নিয়ে। এই বইটি দীর্ঘদিন ধরে আমি পড়েছি এবং পড়ে যেটি বুঝেছি সেটি আমি ছাত্রছাত্রীদের সঙ্গে এবং অন্যান্য সাহিত্য প্রেমীদের সাথে কিন্তু আমি এটা ছড়িয়ে দিতে চাই বা শেয়ার করতে চাই। তাই অনেকদিন পর আজকে নিয়ে চলে এসেছি আরও একটি বইয়ের রিভিউ এবং সেই বই নিয়ে আলোচনা। এবং আজকের বইটির আলোচনা হলো হেমেন্দ্র কুমার রায়ের ঐতিহাসিক গল্প সমগ্র বা উপন্যাস সমগ্র। তা এই যে মোটা বইটিকে আমি আজকে আলোচনা করব, এই উপন্যাস সমগ্রটি। এবং এখানে আমরা দেখতে পাবো যে 516 পাতার এই বইটি, এবং এখানে 8টি বড় উপন্যাস এবং 14টি বড় গল্প এবং কিছু কিছু ওই মোটামুটি 18টি মতো রচনা সংকলন আছে, যেগুলি কিন্তু খুবই ঐতিহাসিক বিভিন্ন কাহিনীকে উপজীব্য করে কিন্তু লেখা। এবং যেটি সবথেকে মজার বিষয়, উনি কিন্তু শিশু সাহিত্যে একদম খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এবং তার যে লেখা শিশুদের মননে চিন্তনে একেবারেই মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং সেদিক থেকে দেখতে গেলে ওনার ঐতিহাসিক সমগ্রটি একেবারে খুবই ছাত্রছাত্রীদের কাছে তো বটেই, অন্যান্য সাহিত্যপ্রেমিক মানুষদের কাছেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং চর্চার বিষয় হয়ে উঠেছে। তিনি ইতিহাসের যে রুক্ষ শুষ্ক বিভিন্ন দেশীয়, বৈদেশিক, ইউরোপীয় সমগ্র বিশ্বের বিভিন্ন চরিত্রকে তিনি কিন্তু তার লেখার প্রেক্ষাপটে নিয়ে চলে এসেছেন এবং তাদেরকে কিন্তু সাধারণ মানুষের কাছে একাকার করে দিয়েছেন, চিহ্নিত করে দিয়েছেন, একেবারে তাদের পরিচয় দিয়ে দিয়েছেন। এবং সেভাবেই আমরা দেখেছি বিভিন্ন ঐতিহাসিক যে চরিত্র তাদেরকে কিন্তু সাহিত্যিক রূপ দিয়ে সাহিত্যের প্রেক্ষাপটে তিনি কিন্তু ফুটিয়ে তুলেছেন। এবং যদি আমরা এই উপন্যাসগুলিকে নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে যে 8টি বড় বড় উপন্যাস আছে একেবারে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এবং পড়তে পড়তে কিন্তু আমরা দেখতে পাবো যে সেই মৌর্য যুগে, সেই পরবর্তী মৌর্য যুগে, সেই আলেকজান্ডারের যুগে, চেঙ্গিজ খান, তৈমুর লংয়ের যে সময়কালে সেই বিষয়গুলোকে আমরা কিন্তু সেই সময়কালকে আমরা পড়তে পারবো, সেই সময়ে আমরা চলে যেতে পারবো। এবং একটি একটি করে আমি উপন্যাসগুলিকে ছোটো ছোটো করে একটু আলোচনা করার চেষ্টা করব। এখানে প্রথমেই কিন্তু দেখা যাবে যে উপন্যাসটি আছে, যে ভারতের দ্বিতীয় প্রভাব। এই ভারতের দ্বিতীয় প্রভাত যে উপন্যাসটিতে মৌর্য সাম্রাজ্যের পতনের পর যে সমগ্র ভারতবর্ষ জুড়ে বিভিন্ন দেশীয়, বৈদেশিক যে ছোট ছোট রাজতন্ত্র গড়ে উঠেছিল, সাতবাহন, কুষাণ, এই সমস্ত ভারতবর্ষে একটা আঞ্চলিকতার ভিত্তিতে যে সংগ্রাম, আঞ্চলিকতার যে একটা পরিবেশ তৈরি হয়েছিল এবং একটা গণসংগ্রাম তৈরি হয়েছিল সমগ্র আঞ্চলিক রাজ্যগুলিকে নিয়ে, সেই বিষয়টিকে কিন্তু উত্থান পতনের ইতিহাস কিন্তু এখানে সাহিত্যের রূপে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়াও পঞ্চনদের তীরে, এই পঞ্চনদের তীরে উপন্যাসটি
দেখা যাচ্ছে যে আলেকজান্ডার ভারত আক্রমণ করছে এবং ভারতবর্ষের যে বিভিন্ন সেই সময়কার যে ভারতবর্ষের যে প্রেমিক বা দেশের প্রতি স্বাধীনতা নিবেদিত প্রাণ যে সমস্ত রাজারা ছিল, তাদের যে দুর্ধর্ষ সাহসিকতা, দেশাত্মবোধ সেখানে ফুটে উঠেছে। এবং দেখা যাচ্ছে যে আলেকজান্ডারের আক্রমণকে প্রতিহত করার জন্য দেশীয় রাজারা উঠে পড়ে আলেকজান্ডারের মতো বৈদেশিক আক্রমণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। এছাড়াও এখানে আরও দেখা যাচ্ছে যে দেশীয় যে রাজাগুলি ছিল এবং দেশীয় রাজাদের অত্যাচারের বিরুদ্ধে তারা কিন্তু সংগ্রামে লিপ্ত হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন ছোট ছোট সামন্ত রাজারা। এছাড়া আমরা দেখতে পাবো যে হর্ষবর্ধনকে নিয়ে হর্ষবর্ধনের বীরত্ব, ত্যাগ, তার যে রাজ্য প্রজা কল্যাণকামী যে বিষয়বস্তুগুলো, সেগুলিকে দানশীলতা, এগুলি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতের শেষ মহাবীর নামক উপন্যাসটিতে। এবং এখানে শুধু হর্ষবর্ধন নয়, শশাঙ্ক, রাজ্যশ্রী, রাজ্যবর্ধন, সমগ্র পুষ্যভূতি বংশের একটা বিষয় কিন্তু বা ইতিহাস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাবো যে ভগবানের চাবুক, এবং এই ভগবানের চাবুক উপন্যাসটিতে আমরা দেখতে পাবো যে চেঙ্গিজ খাঁর মতো যে দুর্ধর্ষ বীর, যিনি তার অস্ত্রের জোরে সমগ্র পৃথিবীকে শাসন করতে চেয়েছিলেন, শাসন করেছেনও বটে অনেকাংশে, তার যে হিংস্রতা, তার যে স্বৈরাচার, তার যে সাম্রাজ্যবাদী চরিত্র, সেই বিষয়গুলিকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী উপন্যাসের নাম হচ্ছে আলেকজান্ডার দি গ্রেট, এবং এই আলেকজান্ডার দি গ্রেট ম্যাসিডনের একটি ছোট রাজা, এবং সেই ফিলিপের পুত্র আলেকজান্ডার কিভাবে তার বিশ্ব বিজয়ের তার ইচ্ছা হলো, কিভাবে তিনি বিশ্ব বিজয় করতে চান, কেন চান, এই বিষয়গুলি কিন্তু একদম শিশু মনে দাগ কেটে যাওয়ার মতো কিন্তু উপন্যাস। এছাড়া আমরা দেখতে পাবো যে আমরা পড়েছি, প্রত্যেকেই পড়েছি স্কুলে কলেজে, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করে কলেজে পড়েছি, যে নেপোলিয়ান বোনাপার্ট। এবং এই নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সের রাজা ছিলেন। এবং আমরা দেখতে পেয়েছি যে বিপ্লবের যে সময় বিপ্লবের ফলে এবং বিশৃঙ্খলার ফলে ফ্রান্সের রাজমুকুট ভুলুণ্ঠিত হচ্ছিল, এবং নেপোলিয়ান তার যে সংগ্রামী চরিত্র, তার যে শাসনতন্ত্র, তার শাসকের বা যুদ্ধকামী একটা সৈন্য শিবির, সেখান থেকে উঠে এসে এই রাজমুকুটটি তলোয়ারের দ্বারা কিন্তু তিনি তুলে নিজের মাথায় পড়েছিলেন। এবং তার যে এই স্বৈরাচার, তার যে শাসন, নেপোলিয়ানের যে চরিত্র, নেপোলিয়ানের যে ত্যাগ, তিতিক্ষা, প্রতীক্ষা, এবং কিভাবে পরিশ্রমের দ্বারা একজন সৈনিক রাজার আসনে বসতে পারেন, সেটি কিন্তু এই হেমেন্দ্র কুমার রায় তার এই উপন্যাসে কিন্তু এই কালোজয়ী নেপোলিয়ানের বা দিগ্বিজয়ী নেপোলিয়ান উপন্যাসে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবং আমরা দেখেছি যে নেপোলিয়ানের সঙ্গে বিভিন্ন দেশের যুদ্ধ, রাশিয়া আক্রমণ, পেনিনসুলার যুদ্ধ, এবং শেষ পর্যন্ত ওয়াটারলু যুদ্ধে তার পরাজয়, এই সমস্ত। এছাড়াও আমরা দেখতে পাবো যে রক্ত বাদল ঝড়ে আমরা শুনেছি বা পড়েছি রাজস্থানের যে রাজপুতরা, তারা বীরত্ব, ত্যাগ এবং দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের প্রতি তাদের এক অকুণ্ঠ ভালোবাসা, অর্থাৎ বিদেশি মুসলিম শক্তিকে তারা কখনোই নিজেদের রাজ্যকে দিতে চান না। এবং এই যে লড়াকু মনোভাব নিয়ে কিন্তু রক্ত বাদল ঝড়ে উপন্যাসটি লেখা। এবং শত রক্ত ঝরিয়েও আলাউদ্দিন খলজির মতো, শাহজাহানের মতো, জাহাঙ্গীরের মতো সাম্রাজ্যবাদী মুঘল সম্রাট, সুলতানি শাসকরা এই রাজপুতদেরকে কিন্তু পরাজিত করতে পারেননি। তারা ত্যাগ, তিতিক্ষা, তাদের যে প্রাণদান, এর ফলে কিন্তু তারা আজও অমর হয়ে আছে আমাদের মধ্যে। এছাড়াও আমরা দেখতে পাবো যে হন্তারক নরদানব, এবং এখানে তৈমুর লংয়ে, চেঙ্গিজ খাঁর মতো তৈমুর লংকে এখানে কিন্তু গুরুত্বপূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন হেমেন্দ্র কুমার রায়। সুতরাং দেখা যাচ্ছে ভারতবর্ষের ইতিহাসে বা বিশ্বের ইতিহাসে এমন কোনো চরিত্র নেই যে তিনি ফুটিয়ে তোলেননি। এবং এই যে তার যে প্রতিভা বা তার যে ঐতিহাসিক উপন্যাস লেখার যে গুরুত্বপূর্ণ যে মনোভাব, এতে কিন্তু শিশুদের মনে দাগ কাটা একেবারে খুব গুরুত্বপূর্ণ বিষয় বললেও অবাক হওয়ার মতো কিছু না। সুতরাং শিশু মন কিন্তু খুব সুন্দরভাবে পরিপুষ্ট বা পরিণমন ঘটে যখন এই উপন্যাসগুলিকে কেউ, কোনো শিশু পড়ে বা কোনো আমাদের মতো ছাত্রছাত্রীরা পড়ে বা কোনো সাহিত্যিক সাহিত্য পাঠ করতে ভালোবাসে এমন কোনো ব্যক্তি যখন এই বইগুলি পড়ে, তখন কিন্তু খুব সুন্দরভাবে তাদের মনন চিন্তন এই ঐতিহাসিকভাবে কিন্তু পরিপুষ্ট হয়ে ওঠে। সুতরাং সকলেরই প্রয়োজন এই বইটিকে একবার অন্তত ভালো করে পড়াশোনা করা। বইটি দেখা যাচ্ছে বেশ ভালোই মোটা বইটি, এবং এটি পত্র ভারতী থেকে প্রকাশিত হয়েছে। এবং এই বইটি সম্পর্কে বিশদে আমরা আলোচনা করব। বইটিকে নিয়ে তাহলে আমরা একটু আলোচনা করি। হেমেন্দ্র কুমার রায় ঐতিহাসিক সমগ্র উপন্যাস এবং গল্প সমগ্র।
এবং বইটি প্রকাশিত হয়েছে কলকাতার পত্রভারতী পাবলিশার্স থেকে। বইটি দেখেই বোঝা যাচ্ছে যে গুরুত্বপূর্ণভাবে বইটি একটু মোটা প্রকৃতির বই, ঠিক আছে, এবং পেজ সংখ্যাও মোটামুটি 516টি পেজ আছে। এবং আমরা দেখে নেব যে বইটির এই হেমেন্দ্র কুমার রায়ের এখানে ডিটেলস দেওয়া আছে এবং কী কী তিনি বই প্রকাশিত করেছেন বা বই লিখেছেন সেই বিষয়টি এখানে লেখা আছে। এবং বইটি হচ্ছে 516 পৃষ্ঠার বই, 516 পৃষ্ঠার বই। এবং যে উপন্যাসগুলো এখানে রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। ঐতিহাসিক সমগ্র সংকলন করেছেন শোভন রায়, পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে। কলেজ স্ট্রিটের সমস্ত দোকানে কিন্তু এটা পাওয়া যাবে। এবং আমি যখন কিনেছিলাম 499 টাকা বইটির দাম ছিল, প্রিন্টেড দাম, এবং এখান থেকে 30% ডিসকাউন্ট এখানে কিন্তু দেওয়া হয় এবং প্রতি শনিবার এখানে কিন্তু একটু বেশি করে ডিসকাউন্ট দেওয়া হয়। এবং এই সূচিপত্রটা আমরা দেখে নেব। আমি ভিডিওতে আলোচনা করেছি ভারতের দ্বিতীয় প্রভাত, পঞ্চনদের তীরে, মহাভারতের শেষ মহাবীর, ভগবানের চাবুক, আলেকজান্ডার দি গ্রেট, দিগ্বিজয়ী নেপোলিয়ন, রক্তবাদল ঝড়ে, হস্তারক বা হন্তারক নরদানব। এইগুলি হচ্ছে বড় উপন্যাস। এছাড়া বড় গল্প আছে সিরাজের বিজয় অভিযান, মহাভারতের মহারথ, রক্ত পাথরের সাঁতারু, 3 সম্রাটের তহস্পর্শযোগ। ঠিক আছে, অসাধারণ গল্পের একটা সংকলন বা সমন্বয় কিন্তু তিনি ঘটানোর চেষ্টা করেছেন। এমন কোনো চরিত্র নেই যে তার এই আলোচনা থেকে কিন্তু এর বাইরে থেকে গিয়েছে। এবং এছাড়া লেখকের অন্যান্য কী বই আছে দেখে নিন। ভৌতিক সমগ্রে কিন্তু এই হেমেন্দ্র কুমার রায়ের জুড়ি মেলা ভার, এবং তার এই কিশোর ভৌতিক সমগ্র, যক্ষপতি রত্নপুরী, রহস্য রোমাঞ্চ সংগ্রহ, অসাধারণ অসাধারণ বই। অসাধারণ বললেও কম বলা হবে। এবং আমরা দেখে নেব যে প্রিন্টেড কোয়ালিটি একদম ঝকঝকে প্রিন্ট, একটু ছোট প্রিন্টটা কিন্তু একটু ছোট, কিন্তু তাতে কিছু এসে যায় না। এবং পেজ কোয়ালিটি অসাধারণ, প্রিন্টেড কোয়ালিটিও অসাধারণ, এবং পেজ কোয়ালিটিও অসাধারণ। খুব সুন্দর, একদম সাদা মোটা পেপারে কিন্তু আছে এই বইটি, এবং খুব সুন্দরভাবে কিন্তু বইটির অসাধারণ বই বললেও কিন্তু কম বলা হবে। এবং এটি কিন্তু হার্ড বাইন্ডিং আছে এই বইটি। এবং এই বইটির কোনো ড্রব্যাক আমার মতো ছোট্ট পাঠকের কিন্তু চোখে কিছু পড়েনি। হ্যাঁ, হয়তো কেউ কেউ বলতে পারেন যে প্রিন্টেড লেখাটা খুবই ছোট, তা সত্ত্বেও কিন্তু এতে আর কিছু সীমাবদ্ধতা বা কিছু বলার নেই। খুব সুন্দর একটি উপন্যাস সংকলন, এবং ছাত্রছাত্রীরা পড়লে অনেক বেশি মজা পাবে এবং ইতিহাস জ্ঞান একটু হলেও কিন্তু গল্পের ছলে, মজার ছলে নিতে পারবে, গ্রহণ করতে পারবে, এবং তার চিন্তনে মননে চিন্তাভাবনা করার সুযোগ পাবে বলে আমি মনে করি। তাহলে আজকে আমরা আলোচনা করলাম এই হেমেন্দ্র কুমার রায়ের ঐতিহাসিক গল্প সমগ্র। আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লাগবে, এবং ভালো না লাগলেও এই বইটিকে আরেকবার প্রত্যেককে পড়তে আমি অনুরোধ করব। আশা করি ভিডিওটি দেখতে ভালো না লাগলেও বইটি পড়তে কিন্তু খুবই ভালো লাগবে বলে আমি আশাবাদী। এই বলে আজকে এই ছোট্ট বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার।